আসসালামু আলাইকুম গাইস, রিশপা গল্পের 6 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না পেরে চলো গল্প শুরু করা যাক। এটার মানে কি যে রিশপা আমাদেরকে মারার জন্য এত কিছু করছে, সে আবার আমাকে বাঁচাতে চায়? তুই ইয়ার্কি করতাছস আমার সাথে? আবির বলল, আমি ইয়ার্কি করছি না। এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তুই এখন রিশপাদের বাসায় ফিরে যাবি, বাকিটা না হয় রিশপার মুখ থেকেই শুনবি। রিশপা তোর জন্য অপেক্ষা করছে। এই বলে আবির ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি ডাকতে লাগলাম, আবির শোন আমার কথা। রিশপা আমাকে কেন বাঁচাতে চায়? উত্তর দিয়ে যা। শালা, অন্তত তোর কাটা মাথাটা তো নিয়ে যা, এটা এখানে পড়ে থাকবে নাকি? কিন্তু আবির চলে গেল। তাকিয়ে দেখলাম না সেখানে কোনো মাথা আছে আর না কোনো পচা মৃতদেহ। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, কি করব এখন? আবিরের কথা মতো রিশপাদের বাসায় ফিরে যাব নাকি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব? মাথাটা আমার এলোমেলো হয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম, এতদূর যেহেতু এসেই গেছি তাহলে এটা শেষ দেখে যাই। আমি রিশপাদের বাসায় ফিরে যাওয়ার জন্য মন স্থির করলাম। বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে মনটা সায় দিচ্ছে না। বারবার মনে হচ্ছে এটা হয়তো রিশপার কোনো ফাঁদ হতে পারে আমাকে বাসায় নেওয়ার। আবার মনে হচ্ছে রিশপাকে একবার বিশ্বাস করে দেখি। ভাবতে ভাবতে বাসায় ঢুকে পড়লাম। রিশপা কোনো জীবিত মানুষ না, এটা ভাবতে মনের ভিতর মোচড় দিয়ে উঠলো। এসেই যেহেতু পড়েছি, এখন আর ভয় পেয়ে লাভ কি? আগের চেয়ে অন্যরকম লাগছে বাসাটা। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো। কেউ খুব কাকতালীয় মিনতি করে বলছে, ছেড়ে দাও আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম, এসব তো স্বাভাবিক। আমি এখানে দাওয়াত খেতে আসিনি যে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। মৃত মানুষের বাসায় এসেছি, নিজেকে যতটা পারি শান্ত রাখার চেষ্টা করছি। সোজা গিয়ে দরজার কলিং বেল দিলাম। আজকার দরজা আপনা আপনি খুলছে না। কয়েকবার টোকা দিলাম কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। একটু বিরক্ত হলাম। আবির বলল, রিশপা আমার জন্য অপেক্ষা করছে। তাহলে সে কোথায়? দরজা খুলছে না কেন? হঠাৎ উপর থেকে কারো পায়ের শব্দ ভেসে আসলো। কেউ এদিক ওদিক ছোটাছুটি করছে। তার মানে ছাদে কেউ আছে। আমি আস্তে আস্তে ছাদের দিকে উঠতে লাগলাম। ছাদিকে চারদিকে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, মরার জন্য চলে এসেছিস? আমি সাথে সাথে পিছনে তাকালাম, কেউ নেই সেখানে। তাহলে কি রিশপা আমাকে ফাঁদে ফেললো? সামনে তাকিয়ে দেখলাম রিশপা খোলা চুলে নীল চোখ নিয়ে ঠিক আমার মুখের সামনে। আমি হঠাৎ এভাবে রিশপাকে দেখে চমকে পিছনে গিয়ে ধপাস করে পড়ে গেলাম। রিশপা তার সুচালো দাঁত বের করে ভয়ঙ্কর একটা হাসি দিল। আমি নিজেকে সামলে উঠে শরীর থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে বললাম, বাঁচার জন্য আসতে বলছো নাকি মারার জন্য? এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? এবার রিশপা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তারপর ছাদের এক কোণে গিয়ে বসলো। আমিও তার পাশের দূরত্ব বজায় রেখে বসলাম। কারো মুখে কোনো কথা নেই। তারপর রিশপা বলল, স্যার জানেন, এভাবে থাকতে আমার অনেক কষ্ট হয়। আমি তো মরে গিয়েছিলাম কিন্তু আমার মা আমাকে ফিরিয়ে এনেছে। আমার প্রতি অতি ভালোবাসা আমার মাকে এই অন্ধকার পথে নিয়ে এসেছে। আমি মুক্তি চাই এসব থেকে। আমি চাই না আমার দ্বারা আর কারো মৃত্যু হোক। আমি যতদিন মুক্তি না পাবো ততদিন একজন করে মরতে থাকবেই। আমার আর কোনো পথ নেই। তাই মরার পর মানুষের আত্মা যেখানে চলে যায় আমি সেখানে যেতে চাই। তাহলে এতগুলো মানুষকে কেন মারলে? আমার বন্ধু আবিরকেও মেরে ফেললে। তাদের কারো কাছে সাহায্য চাইতে। হয়তো অনেক আগেই তুমি মুক্তি পেয়ে যেতে। রিশপা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তারা কেউ আপনার মতো সাহসী ছিল না স্যার। আমি আপনার মতো একজনের অপেক্ষায় ছিলাম। আপনাকে প্রথম দিন যখন আয়নাতে ভয় দেখালাম তখনই বুঝে গিয়েছিলাম আপনি এত সহজে ভয় পাবেন না। আর আমাকে মুক্ত করতে হলে সাহসের সাথে ডুরিয়ার মোকাবেলা করতে হবে। আগের কেউ সেটার যোগ্য ছিল না। আমি তাদেরকে মারিনি, তাদের ভয় তাদেরকে মেরে ফেলেছে। হ্যাঁ বুঝলাম। আমি তোমাকে মুক্ত করতে পারবো কিনা জানি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু যদি না পারি তাহলে কি হবে? রিশপা বলল, তাহলে আর কি হবে? আপনাকে মারতে খুব খারাপ লাগবে কিন্তু মারতেই হবে। তারপর আবার আপনার মতো কারোর জন্য অপেক্ষা, এর মাঝে হয়তো আরও অনেকের প্রাণ যাবে। আমি বিড়বিড় করে বললাম, শালা আমার তো কোনো অপশনই নেই। তার মানে আমার বেঁচে থাকার অল্প একটু চান্স আছে? কি আত্মহত্যার খপ্পরে পড়ে এখন জীবনটাই দিতে হবে? রিশপা বলল, সত্যি আপনার কোনো অপশন নেই। কি কি করতে হবে সেটা আপনার বন্ধু আপনাকে বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই। অমাবস্যায় আসতে আর মাত্র 2 দিন। এই 2 দিন আপনি এখানে থাকবেন আমার বন্দী হয়ে। কেউ যেন বুঝতে না পারে আপনি ইচ্ছে করে বন্দী হয়ে আছেন। এমনকি আমার মাও যেন এসব না জানে। সে জানলে এটা হতে দিবে না, কারণ আমাকে দ্বিতীয়বার হারাতে চাইবে না সে। যথাজ্ঞা মহারানী। আচ্ছা, তুমি যে ডুরিয়ার উদ্দেশ্যে বলে দাও, সেটা কি একঘায়ে গর্দান আলাদা করে ফেলো? আমি যদি ব্যর্থ হই তাহলে তো আমার সাথেও এমনটা করবে, তাই না? ঈশা বলল, হ্যাঁ ঠিক তাই। বড় একটা তলোয়ার নিয়ে আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আমি তো এখনই আপনার শরীরের মাথা দেখতে পাচ্ছি না। হাসতে হাসতে বলল রিশপা। আমি বললাম, ইয়ার কি করবা না একদম? আমার এদিকে ভাসছে আর তুমি হারতেছো।
আচ্ছা, মাথা কাটা ছাড়া অন্য কোনো সহজ পদ্ধতি নেই মারার? মাথা কেটে ফেললে তো অনেক কষ্ট হবে। রিশপা বলল, আছে তো, আপনার জন্য একদম সহজ মৃত্যু। আপনার 2 পা ধরে 2 দিক টান দিয়ে ছিঁড়ে ফেললে আপনার কষ্ট কম হবে হয়তো। এর চেয়ে সহজ মৃত্যু আমার জানা নেই। না থাক, মাথা কেটে ফেলাই ভালো হবে, দ্বিতীয়টা বেশি কষ্ট হবে। রিশপা খুব সুন্দর মায়াবী হাসি দিয়ে বলল, তেমন কিছু হবে না, আমার বিশ্বাস আপনি পারবেন এটা করতে। আজকের রিশপার চেহারায় ভয়ানক ভাবটা নেই, খুব মায়াবী লাগছে চাঁদের আলোতে। দেখলে বোঝা যায় না এই মেয়েটা মারা গিয়েছে। যদি আমি রিশপাকে মুক্ত করতে না পারি তাহলে মরার পর ভূত হয়ে ওর সাথে প্রেম করব। 2 দিন কেটে গেল, আমাকে একটা অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে। এই 2 দিন আমার খাবার দাবার যত্নের কোনো কমতি ছিল না, কারণ বলি দিতে হলে সুস্থ সবল তরতাজা মানুষ লাগে। আমাকে সেভাবেই তৈরি করা হলো। এই 2 দিন রিশপা একেবারে আসেনি এখানে। মেয়েটা কোথায় গেল কে জানে। হঠাৎ রুমের দরজাটা খুলে গেল। রিশপার মা সেই কালো জাদুবিদ্যার পোশাকে রুমে প্রবেশ করলো। আমাকে বলল, চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মনে মনে বললাম, আপনি যে কি সারপ্রাইজের জন্য নিয়ে যাচ্ছেন আমাকে সেটা আমি ভালো করেই জানি, কিন্তু সারপ্রাইজ পাওয়ার আগে আমাকে বাথরুমে গিয়ে আয়নাটা ভেঙে তার টুকরো সাথে নিয়ে আসতে হবে। রিশপা হয়তো সেখানে অপেক্ষা করছে। আমি পেটে হাত দিয়ে কুঁজো হয়ে বললাম, আন্টি, আমার একটু যেতে হবে, খুব চাপ দিয়েছে। এই অবস্থায় সারপ্রাইজ খুব একটা ভালো হবে না। আন্টি হাসি দিয়ে বলল, যাও যাও, তাড়াতাড়ি পেট পরিষ্কার করে এসো, আমি কিছুক্ষণ পর আসছি। আমি পেটে চাপ দিয়ে দৌড় দিলাম ওয়াশরুমের দিকে। এমন অভিনয় করলাম যেন আর একটু হলেই আমার কাপড় খারাপ হয়ে যেত। নিজেকে নিয়ে খুব গর্ব করতে ইচ্ছে করছে, অভিনয়টা খুব ভালো পারি। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে আয়নার দিকে তাকাতে বড় রকমের ধোঁকা খেলাম। সেখানে কোনো আয়নাই নেই। তো গাইস, আজকের পার্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। এর পরের পার্টটি হবে সিজন 1 এর লাস্ট পার্ট। তো পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।